সংসদে বলে দিচ্ছি। তারপরে যদি মনে করেন দেশের স্বার্থে 25% নিবেনই আমাদের উপর, যতই কষ্ট হোক, মানবতার মা উনি, উনার বিরুদ্ধে আমরা কোনো কথা বলতে পারবো না। হয়তো উনি দেশের স্বার্থেই বলেন, তারপরে বলবো যদি উনি নিশ্চিতি নিতেই চান তাহলে আমার টাকাটা আমি কথা দিচ্ছি যে উনি যেদিন বাজেট পাস করবেন এই 25% টাকা আমি নিজে নিয়ে এনবিআর। আপনি যেগুলি বলছেন এখন পর্যন্ত কোনো মামলার ওয়ারেন্ট কপি, কোনো রায় কিন্তু আমরা এখনো আমাদের কাছে পৌঁছেনি। এখনো আমি যতটুকু জানি অনুমান ভিত্তিক মানে চলছে, কথাবার্তা চলছে। এখনো কোনো মানে তার বিরুদ্ধে সঠিকভাবে কোনো অভিযোগ। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শুনবেন শিরোনামে প্রথমেই ব্যারিস্টার সুমন সংসদ উত্তাল পাতাল শুরু করে দিয়েছেন। ব্যারিস্টার সুমন সংসদে 50 লক্ষ টাকা লোন নিয়ে এই প্রশ্নবিদ্ধ বর্তমানে সবার কাছে আজকে তিক্ত হয়ে গেছেন এবং ভিডিও শেষে উনি যে কথা জানিয়েছেন জানলে অবাক হয়ে যাবেন। এদিকে আমাদের বর্তমানে বাংলাদেশের আইনমন্ত্রী বলেছেন আপনি যেইগুলা কথা বলছেন এগুলা কথা বাংলাদেশের কোনো আইনে এখন পর্যন্ত আসেন নাই এবং আপনারা যাকে নিয়ে এত তোড়পা সৃষ্টি করেছেন বেনজির আহমেদকে নিয়ে কোনো প্রকার দুর্নীতি এখনও প্রমাণ হয় নাই। দর্শক, ব্যারিস্টার সুমনের বলা কথা এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কথা কোনটা কোন দিকে চলে যাচ্ছে যা আপনারা ভিডিও শেষেই জানতে পারবেন। তবে আমাদের বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন বেনজির আহমেদ এখনও নির্দোষ, তার নামে কোনো দুর্নীতি প্রমাণ হয় নাই, এটা কতটুকু যুক্তি আপনারা অবশ্যই এই ভিডিও শেষে কমেন্ট করে জানাবেন। এবং ব্যারিস্টার সুমন বলেছেন বাংলাদেশে শুধু আমাকে একাই সুযোগ সুবিধা দিলে চলবে না, আমাদের প্রত্যেকটা কলিগকে সুযোগ সুবিধা দিতে হবে। আমার গাড়ি কেনার টাকায় যদি সুদমুক্ত হয়, শুল্ক মুক্ত হয়, ভ্যাট মুক্ত হয়, তাহলে আমার কলিগেরা কেন পাচ্ছে না? আমি একাই চাই না। এত সততার মানুষ বাংলাদেশে আর কয়জন আছে? চলুন আমরা সেই সততার মানুষের কিছু কথাগুলা শুনে আসি, তাহলে আমরা বুঝতে পারবো আজকের সিদ্ধান্ত। 50 লক্ষ টাকা লোন নিছি সাউথ ইস্ট ব্যাংক থেকে। এই লোন আর লোনের যে ইন্টারেস্ট, এটার কারণে রাতে ঘুম আসে না। মাননীয় প্রধানমন্ত্রী যে কিভাবে ঘুমাবেন এটা একমাত্র উনি জানেন। প্রায় 2.5 লক্ষ কোটি টাকার ঋণ উনার মাথার উপরে থাকবে সব সময়। 8,000 কোটি টাকার বাজেট, আকার বা প্রকারের সাথে আমার বিশ্বাসে ঘাটতি আছে এই বাজেটে, কিন্তু একটা জিনিসে আমার বিশ্বাসের ঘাটতি নাই, এটা থেকে এই বাজেট বাস্তবায়নে যিনি নেতৃত্ব দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আমার বিশ্বাস আছে যে যে ধরনের আকার প্রকারের বাজেটই হোক উনি অন্তত কোনো না কোনো ভাবে আমাদেরকে সামনের দিকে নিয়ে সফল করাবেন, এই বিশ্বাসটুকু আমাদের আছে। মাননীয় স্পিকার, ট্রেজারি বেঞ্চের যারা আছেন তারা হয়তো বলবেন যে স্বতন্ত্র এমপি হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বা লিডার অব দ্য হাউসের আমি কেন এই কথা বলছি যে উনার প্রতি আমার বিশ্বাস আছে। উনারা এটাও জেনে যান গত বছর আপনারা জানেন যে শ্রীলঙ্কা যখন দেউলিয়া হয় তখন সবাই বলছেন যে বাংলাদেশ আর মাত্র সময়ের ব্যাপার, বাংলাদেশও দেউলিয়া হয়ে যাবে। পাকিস্তান যখন দেউলিয়ার পথে তখন বলছেন আর একটু সময়ের ব্যাপার। ইন্ডিয়া যখন চাপে পড়ছে বলছেন যে আর সময়ের ব্যাপার। কিন্তু কোন সময়ই আমাদেরকে অর্থনৈতিকভাবে দাবায় রাখা যায় নাই। কারণ হচ্ছে গিয়ে ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা তাদের সম্পদ আমাদের চেয়ে কোনো অংশেই কম ছিল না। তবে একটা জায়গায় ঘাটতি ছিল, এদের জননেত্রী শেখ হাসিনা এদের হাতে ছিল না। মাননীয় স্পিকার, আমি এইটার সাথে সাথে বাজেটের উপর কয়েকটা কথা বলতে চাই যে এই সরকারের কয়েকটা প্রেসার নেওয়া লাগবে। এই প্রেসারটা আমি সাজেশন দিতে চাই মাননীয় স্পিকার। দেখেন এই বাজেটে ঋণ দিয়ে উন্নয়ন ব্যয় মিটানো হবে। 2.5 লক্ষ কোটি টাকার লোন নেওয়া হবে, 1.5 লক্ষ প্রায় নেওয়া হবে হচ্ছে গিয়ে ব্যাংক থেকে। আমি মাননীয় প্রধানমন্ত্রী থাকলে বলতাম যে এমপি হওয়ার পর একটা গাড়ি কিনছি 1 কোটি টাকা দিয়ে, 50 লক্ষ টাকা লোন নিছি সাউথ ইস্ট ব্যাংক থেকে। এই লোন আর লোনের যে ইন্টারেস্ট, এটার কারণে রাতে ঘুম আসে না। মাননীয় প্রধানমন্ত্রী যে কিভাবে ঘুমাবেন এটা একমাত্র উনি জানেন। প্রায় 2.5 লক্ষ কোটি টাকার ঋণ উনার মাথার উপরে থাকবে সব সময়। আমি আরেকটা জিনিস বলতে চাই মাননীয় স্পিকার, আমাদের বড় চাপ ফরেন রিজার্ভ কমে যাওয়াটা একটা বড় চ্যালেঞ্জ। কারণ হচ্ছে গিয়ে যে বাজেট আপনারা এই সরকার এখানে দিচ্ছেন, আরেকটা বাজেটও আমাদের এই সরকারকে বা এই মাননীয় প্রধানমন্ত্রীকে ব্যর্থ করার জন্য আরেকটা বাজেটও আছে।
এই বাজেটের যাতে এই সরকার ব্যর্থ হয় এটার নেতৃত্ব দিচ্ছেন তিনি হচ্ছেন গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি চাচ্ছেন এবং তার নেতৃত্বে যিনি সরকার গঠন করতেছেন তার নেতৃত্বে আছে হচ্ছে গিয়ে ডলার। এই ডলার হচ্ছে গিয়ে নেতৃত্বে চাচ্ছে যে আমাদের এই প্রধানমন্ত্রীর এই বাজেট যেন ফেল হোক। আমি আরেকটা জিনিস বলতে চাই, এক্সচেঞ্জ রেট ডেপ্রিসিয়েশন করছেন হচ্ছে গিয়ে রিসেন্টলি আরো 7 টাকা ডলারের সাথে। এক্সচেঞ্জ ডেপ্রিসিয়েশন করার কারণে ব্যালেন্স অফ পেমেন্ট যেটা এইটা আমাদের মিটানো অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। এইটা একটা বড় প্রেশার মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মুদ্রাস্ফীতি আপনি জানেন যে টাকার দাম কমে যাচ্ছে, কমে গিয়ে 9.5% হয়েছে এই গত 20 মাস ধরে। আপনাদের কাছে তো মাত্র একটা সংখ্যা 9.5%, কিন্তু ফিক্সড ইনকাম যারা করে, যারা নির্দিষ্ট বেতনে চলে, তারা জানে যে মুদ্রাস্ফীতি এই পর্যায়ে 9.5% দিয়ে সংসার চালানো কতটা কঠিন। এটা একটা বড় চ্যালেঞ্জ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনি তারপরে এই বাজেটে 2-3টা জিনিস আছে, ভালো সফলতা আছে এই সরকারের। আপনারা কি করলেন? আপনারা ইন্টারেস্ট রেট বাড়িয়েছেন, খুবই ভালো, এটা প্রশংসার যোগ্য। আপনারা মানি সাপ্লাই বাজার থেকে কমিয়েছেন, এইটাও একটা সংকুচনমূলক মুদ্রানীতি, রাজস্ব নীতি। এই রাজস্ব নীতি করতে গিয়ে, সংকুচন করতে গিয়ে সবই ঠিক আছে মাননীয় স্পিকার, কিন্তু আমরা নিজেরা এমপিদের উপরও সংকুচন শুরু হয়ে গেল। আমাদের গাড়ির উপরও 25% একটা প্রস্তাবিত বাজেটে চলে আসলো মাননীয় স্পিকার। আমরা যে জিনিসটা বলতে চাই, কম্পেয়ার করে এই কথা বলতে চাই না স্পিকার। মাননীয় স্পিকার, কাদের সাথে কম্পেয়ার করব আমরা? আমার এলাকায় যত অফিসার আছে সবাই এই সরকার গাড়ি দেয়, নতুন নতুন গাড়ি দেয়, আর আমাদের কিনতে হয়, তাও আমাদের ট্যাক্স মওকুফ করার কথা 25% এখন দিতে হবে। কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রী হলে বলতাম, গত পরশুদিন আমি তো গাড়ি পেয়ে গেছি মাননীয় স্পিকার। গাড়ি পেয়ে বলবেন, আমি গাড়ি পেয়ে গেছি, আমারে তো কোনো ট্যাক্স নেয় নাই মাননীয় স্পিকার। তবে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে আমি যেহেতু ট্যাক্স বিহীন গাড়ি নিয়েই আসছি, আমার অন্যান্য কলিগরা তো আনতে পারেন নাই। আপনারা, আমি যেহেতু এটা আমাকে ফ্রি দিলেন আর অন্যান্য আমার কলিগরা ফ্রি পাবেন, এটা ডিসক্রিমিনেশন হয় মাননীয় স্পিকার। তারপরে আমি মহান সংসদে বলে দিচ্ছি, তারপরে যদি মনে করেন দেশের স্বার্থে 25% নিবেনই আমাদের উপর, যতই কষ্ট হোক, মানবতার মা উনি, উনার বিরুদ্ধে আমরা কথা বলতে পারবো না। হয়তো উনি দেশের স্বার্থেই বলেন, তারপরে বলবো যদি উনি নিশ্চিত নিতেই চান, তাহলে আমার টাকাটা আমি কথা দিচ্ছি যে উনি যেদিন বাজেট পাস করবেন, এই 25% টাকা আমি নিজে নিয়ে এনবিআর এর কাছে দিয়ে আসবো মাননীয় স্পিকার। তাও আমি চাই না যে আমি যেটা পাইছি এটা আমার কলিগরা পাবে না, এটা হইতে পারে না মাননীয়। দর্শক, ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমনের সেই কথা শুনেছেন। সেই কথাগুলো শুনে প্রত্যেকটা এমপি মন্ত্রী বাহবা দিয়েছেন, কিন্তু কেন বাহবা? এই বাহবার পিছনে অনেক রহস্য লুকিয়ে আছে। এতদিন ব্যারিস্টার সুমনের বিপক্ষে প্রত্যেকটা এমপি মন্ত্রী কথা বলতেন, কিন্তু আজকে কেন সব এমপি মন্ত্রী ব্যারিস্টার সুমনের পক্ষে আসলেন? জানতে অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে, কারণ এতদিন ব্যারিস্টার সুমন প্রত্যেকটা এমপির পিছনে আঙ্গুল মারতে চাইছিল এবং মেরেছিল। আজকে প্রত্যেকটা এমপিরে ঠান্ডা বানিয়েছে শুধুমাত্র গাড়ি কেনা টাকার লোন এবং এটার বর্তমানের আপনার যেটা ঋণ মুক্ত আছে, অর্থাৎ 50 লক্ষ টাকার গাড়ি যে আপনারা উঠিয়েছেন, সেই গাড়ির যে ভ্যাট, সুদ, এগুলা মুকুব করে দিয়েছেন এবং মুকুব করেই ব্যারিস্টার সুমন গাড়িটা পেয়েছেন। এখন ব্যারিস্টার সুমন প্রশ্ন করেছেন যে আমার গাড়িটা ভ্যাট মুক্ত করলেই চলবে না, আমার যতগুলা কলিগ আছে, আমার যতগুলা মন্ত্রীরা আছে, সবাইকে এই মুকুব করে দিতে হবে। এতেই সবাই ব্যারিস্টার সুমনের পক্ষে থাবড়ি মারা শুরু করে সংসদে। কিন্তু এখানেই শেষ নয়, এদিকে আবার উত্তেজিত হয়ে ব্যারিস্টার সুমন বলে, যারা বাংলাদেশের দুর্নীতিবাজ, যারা বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, যারা মাননীয় প্রধানমন্ত্রীকে দেশ ধ্বংস করার পিছনে লেগেছে, তাদেরকে কখনো ছাড় দেওয়া হবে না। কেননা এদিকে বর্তমানে বেনজির আহমেদকে সাপোর্ট করে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এখনও বেনজির আহমেদের নামে দুর্নীতিবাজের কোনো প্রমাণ তথ্য এখনও হাতে পাওয়া যায় নাই, তাই এটাকে নিয়ে অত বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই। চলুন আমরা সেই ভিডিও অংশটা দেখে। আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা যখন অবসরে যাচ্ছে, তাদের অবৈধ সম্পদ, জ্ঞাত আয়, বহির্ভূত সম্পদ, এগুলি নিয়ে প্রশ্ন উঠছে। যখন চাকরিতে থাকেন তখন এগুলি নিয়ে আলোচনায় আসে না। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এটা দায় এড়াতে পারেন কিনা? আপনি যেগুলি বলছেন, এখন পর্যন্ত কোনো মামলার ওয়ারেন্ট কপি, কোনো রায় কিন্তু আমরা এখনও আমাদের কাছে পৌঁছে নেই। এখনও আমি যতটুকু জানি অনুমান ভিত্তিক চলছে, কথাবার্তা চলছে। এখনও কোনো তার বিরুদ্ধে সঠিকভাবে কোনো
অভিযোগ উত্থাপন হয়নি। যেগুলি শুনছি মানে তার এতগুলি অবৈধ সম্পত্তি, তাকে তো ডাকা হয়নি। তাকে ডাকা হলে তো আমরা বুঝতে পারবো তার নিশ্চয়ই তার কোনো এক্সপ্লানেশন আছে, নিশ্চয়ই তার আয়ের কোনো সোর্স আছে, না হলে সেই বা এরকম অপকর্ম করবে এইটা তো তাকে সুযোগ দিতে হবে। তার সে সুযোগ পেলে নিশ্চয়ই আসবেন, কথা বলবেন, তাহলেই বোঝা যাবে তার কতখানি অবৈধ, কতখানি তিনি তার নিজস্ব সম্পদ দিয়ে বৃদ্ধি করেছেন। একটা কথা বলতেই হয়, আজকে থেকে 10 বছর আগে যেই জমির দাম 10 লাখ ছিল, এখন যে দেখেন সেই জমির দাম 2 কোটি টাকা, 4 কোটি টাকা। এইরকমভাবে সম্পদের বহুগুণ বৃদ্ধি হয়ে গেছে সম্পদের মূল্য। অনেক কিছু হতে পারে, সেই জন্যই যার বিরুদ্ধে অভিযোগ আসছে তাকে সে তার উত্তর দিতে হবে, এবং সে যদি মানে তার ব্যাখ্যা দিতে পারে তাহলে তো আপনাদের এই প্রশ্নগুলি সবই মিটমাট হয়ে যায়। আমি মনে করি যে এইগুলি মানে আসুক, তার নামে যেগুলি আসছে তিনি এটার জবাব দিবেন। যদি জবাব না দিতে পারে তখন আমরা বলবো সে দুর্নীতিবাজ, তখন সে বলবো যে তিনি অবৈধ সম্পদ অর্জন করেছেন। এর আগে বোধহয় বলার মানে সময় আসেনি। থ্যাংক ইউ। হ্যাঁ, কোনটা? একটা সম্পদ 10 বছরের দাম বাড়বে খুব স্বাভাবিক, কিন্তু একাধিক রকম সম্পদ যখন মানে প্রশ্ন এসে যায়, এটা কি আসলে হতে পারে কিনা? এইটা আমি তো বললাম, এক ব্যক্তির একটা ফ্ল্যাট থাকতে পারে, ফ্ল্যাটটা সে কিনছে 10 লাখ দিয়ে, এখন 2 কোটি টাকা হয়ে গিয়েছে। এক ব্যক্তির একটা জায়গার দাম, সে পৈতৃক সম্পত্তি পেয়েছেন 1 লাখ টাকার, সে এটা বিক্রি করে সেই আমলেই আমি একজনের খবর জানি, কালকে আমাকে এসে বলছিলেন যে তিনি তার বাড়ি একর হয়েছে, 3 গুণ দাম পেয়েছেন, তিনি তার ভাগে 2 কোটি টাকা পেয়েছেন, একজন সামান্য একজন কর্মকর্তা। সে তো এটার হিসাব দিবেন কেমনে? সে এখন তো হিসাব দিতে হবে তিনি এই টাকা এটা পেয়েছেন, তার থেকে ট্যাক্স এটা কেটে রেখেছে। নিশ্চয়ই যাদের নামে অভিযোগগুলি আসছে তাদের কিছু বলার আছে, তারা বলার পরেই আমরা বলতে পারবো সে দুর্নীতি করেছে। বুঝতে পারছি, কিন্তু বিষয়টা হচ্ছে যে যে আয়, তার যে জ্ঞাত আয় বা একজনের আয় কেমন সেটা সবাই মোটামুটি জানে, কিন্তু দেখা যাচ্ছে সম্পদের পরিমাণটা সেটার সাথে মানে ম্যাচ করে না। এই কারণেই তো এটা নিউজটা হয়। আমি তো আর আপনার সঙ্গে আরেকটা শুনেন প্লিজ, আমার বলতে দেন, অনেকবার বলেছেন। আমি এর সঙ্গে যোগ করে দেই যে বেনজির আহমেদ বিদেশের মিশনে অনেক বছর ছিলেন, সেগুলো আপনাদের জানা দরকার। সেই মিশনে সে কত টাকা এনেছে এইগুলি তাকে বলতে হবে, তো সেই টাকা কত বৃদ্ধি পেয়েছে সেগুলি তিনি জানেন, আমরা জানি না। যেহেতু তার নামে একটা অভিযোগ আসছে, তিনি এটা জবাব দেবেন। তার জবাব পাওয়ার আগে আমার মনে হয় আমাদের কেউ কিছু বলা উচিত না। সে আগে অভিযুক্ত প্রমাণ হোক, তারপরে আমার মনে হয় তার বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়ার সেটা সরকার নেবেন, কিন্তু অভিযোগ প্রমাণের আগে তো আমরা কিছু বলতে পারি না। থ্যাংক ইউ। দর্শক, ইতিমধ্যে আপনারা স্বরাষ্ট্রমন্ত্রীর সে বক্তব্য শুনেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সেই বক্তব্যের সাথে সূত্র ধরে আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে বেনজির আহমেদ হাজার হাজার কোটি টাকার সম্পদ লুটে নিয়েছে, যে দেশ ছেড়ে দেশের বাইরে চলে গেছে, যে 1400 বিঘা জমি তৈরি করেছে সেই বাংলাদেশে থেকে, সেই মানুষটার পক্ষে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কেন সাফাই গাইলেন? উনি অবশ্যই বাংলাদেশের একজন চক্ষুষ মন্ত্রী, উনি কেনই বা এই বক্তব্যটা দিলেন, যা আমার আপনার সবার কাছেই এই জিনিসটা কেমন খটকা দেখায়। কেননা মাননীয় প্রধানমন্ত্রী যেখানে দুর্নীতির ব্যাপারে 0 টলারেন্স দিচ্ছে, অথচ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উনি কেনই বা এ প্রশ্ন করছেন? এই প্রশ্নের উত্তর পেতে গেলে আপনাদেরকে অবশ্যই ব্যারিস্টার সুমনের কিছু ভিডিও দেখতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। কিন্তু বিশেষ করে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটা বলেছে, এই কথাটা জনগণ কতটুকু রেসপেক্ট করবে এবং কতটুকু এটাকে মানে তাচ্ছতিচ্ছল্যভাবে কমেন্টে জানাবেন, যা আমাদের জানা নেই। তবে মাননীয় প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী যদি সেটাই হয়ে থাকে, তবে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটা বলেছে, এত কিছু দেখার পরও সে এখনও দুর্নীতি কোনো প্রমাণ হয় নাই, তাহলে কি ব্যারিস্টার সুমনের করা এই মামলা সম্পূর্ণ মিথ্যা, নাকি ব্যারিস্টার সুমনের করা মামলা সঠিক আছে? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এই কথাগুলা শাক দিয়ে মাছ ঢাকার জন্য বলতেছে। এই কথাটা আপনাদের কাছেই আমরা কমেন্টে জানতে চেয়েছি যে স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাগুলো বলেছে, সে কথাগুলোর মধ্যে কতটুকু যুক্তিযুক্ত সহকারে আছে। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।
পইলে আরম্ভ করবো যে সিলেটের নসিবে এত বন্যা ব্যবস্থা না নিলেন নেত্রী আমরা যাইমু কোথায়? ইতাকালে এখানে এক জাতের মাছ আর এখানেও কিয়া